শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব বাংলা কবিতা। বাংলা কবিতা হলো নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতা নিয়ে একটু আলোচনা করি। এই কবিতা নুরুদ্দিন এক ঐতিহাসিক প্রতিবাদী চরিত্র। নুরুদ্দিন বাড়ি রংপুরে। তিনি ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চলের এক সাহসী কৃষক নেতা। 1782 সালে তার ডাকে এ অঞ্চলে মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমি এখন আলোচনা করব সৈয়দ শামসুল হকের কবি পরিচিতি। সৈয়দ শামসুল হকের কবি পরিচিতি। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। সৈয়দ শামসুল হক প্রথমে সাংবাদিকতা পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশু সাহিত্যের লেখক হয়েও তিনি সর্বসাচী লেখক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসাবেও তিনি খ্যাত। মানুষের জটিল জীবন প্রবাহ ও মনতান্ত্রিক বিশ্লেষণে তার সাহিত্যকর্মের মূল প্রবণতা। সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে তিনি সর্বদাই নিরীক্ষা প্রিয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল বৈশাখের রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুদ্দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা প্রভৃতি তার কাব্যনাটক। সৈয়দ শামসুল হক বাংলা একাডেমির পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 21 পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। কবিতা দেখো। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। লাইনগুলো আমি ব্যাখ্যা করব। নীলিক্ষা শব্দের অর্থ দৃষ্টিসীমা অতিক্রম। দৃষ্টিসীমা অতিক্রমী নীল আকাশের একদিকে অগণিত তারা জ্বলছে, তার নিচে অবস্থান করছে 69,000 গ্রাম গঞ্জ হাট আর লোকালয়। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমায়। লাইনটি দেখো। ধবল শব্দের অর্থ হলো সাদা। 69,000 গ্রাম হাট জনপদ আর লোকালয় উপর পূর্ণিমার চাঁদ যেন জ্যোৎস্না ঢালছে। কবির দৃষ্টিতে তা ছিল সাদা দুধের মতন। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলিক্ষায় নীলের তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের যে অত্যাচার, ধ্বংসের ভয়াবহতা, এইসবের মাধ্যমে ক্ষেত, মাঠ, নদী, বীজ, সংসার সব কিছু নষ্টের কথা বলা হয়েছে। পাকিস্তান হানাদার বিরুদ্ধে শক্তির অগ্রাসয় যখন চারদিকে গ্রাস করে নিয়েছিল, তখন কবির কাছে সব কিছু অস্থির মনে হচ্ছিল, অসহ্য মনে হচ্ছিল। বাংলার অবারিত ক্ষেত, মাঠ, নদী, সমাজ, সংসার সব কিছুর ওপর পরাশক্তির প্রভাব ছিল। কবি দেখতে পান এই প্রভাবের ফলে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল সুন্দর সংসার, মানুষের বাড়ছে কষ্ট আর অশান্তি। তাই কবির মাঠ, নদী, বীজ, সংসার সব কিছুর নষ্টর কথা বলা হয়েছে। মূলত কবি ভিন্নদেশী শাসক শোষক দ্বারা দলিত ও শোষিত বাংলার প্রকৃত অবস্থাকে বুঝাতে বাংলার মানুষের পরাধীন অবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছেন লাইনটির মধ্যে দিয়ে। হঠাৎ তখন কেন দেখা দেয় নীলিক্ষায় নীলে তীব্র শীষ।
নীলিক্ষার নীলে তীব্র শীষ। এই কটাটির মাধ্যমে জনপদ যখন শাসক গোষ্ঠীর অত্যাচারে ও নির্যাতনে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, তখন তীব্র শীষ দিয়ে আকাশে চাঁদ ওঠার মধ্যে দিয়ে নতুন আশার সঞ্চয় হয় বলে মনে করেন। এখানে চাঁদকে সম্ভাবনাময় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে। অতি অকস্মাৎ স্তব্ধতার ঢেউ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? কোন ধ্বনি দ্বারা বাংলা জাগরণকে বোঝানো হয়েছে? যখন শত্রুরা দেশকে জিম্মি করে সমস্ত কিছু লুট করে নিচ্ছিল, তখন চারদিকে হাহাকারের ধ্বনি প্রকল্পিত হতে হতে স্তব্ধতা নিমগ্ন হয়ে গিয়েছিল। তখন সমস্ত স্তব্ধকে সারিয়ে ভেসে আসে জাগরণের ধ্বনি। সে ধ্বনি মানুষের মনে শক্তির যোগায়, সে ধ্বনি মানুষকে সাহসী করে তোলে। সে জাগৃত ধ্বনি মানুষকে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখায়। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। কবি সকলকে সংগঠিত হওয়ার জন্য স্থির হয়ে বসার মিনতি করেছেন। অতীতে ঘটে যাওয়া নানা ধরনের সংগ্রামের ইতিহাস কবি সকলকে শোনাতে চান, কারণ অতীতে যেসব ঘটনার সাথে বর্তমান বিপদের মিল রয়েছে। কবি চান অতীতে যে ঘটনাগুলো শুনে মানুষ প্রেরণার উৎস হোক, অতীতে সব ঘটনা মানুষের প্রেরণার উৎস হোক। তাই কবি মিনতি করেন সকলে যেন ঘন হয়ে উপস্থিত হয় এবং স্থির হয়ে বসে। কবির কথা শুনে শত্রুর বিরুদ্ধে সংগঠিত হওয়ার চেষ্টার কথা এখানে বোঝানো হয়েছে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। লাইনটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে সংগ্রামী নেতারা জাগরণে প্রকাশিত হয়েছে। লাইনটিতে সংগ্রামী চেতনার জাগরণ প্রকাশিত হয়েছে। নুরুদ্দিনের শ্রমজীবী মানুষের প্রতিবাদী চেতনার প্রতীক। নুরুদ্দিন সংগ্রামী মানুষের প্রতিবাদী চেতনার প্রতীক। কবি ইতিহাসের পাতা থেকে নুরুদ্দিনকে তুলে এনে বাংলার শ্রমজীবী মানুষের ভিড়ে এক সাহসী চেতনারূপে উপস্থাপন করেছেন। সকল কালের সব আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস হলো নুরুদ্দিন। এই সংগ্রামী চেতনার জাগরণ ঘটাতে নুরুদ্দিনের হঠাৎ মানুষের বদ্ধ দরজায় হানা দেয়। আলোচ্য উক্তিটি দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন চারপাশে যখন শোষণ আর নির্যাতনে ছেয়ে যায়, তখন সংগ্রামী চেতনা মানুষের মনকে জাগ্রত করে তোলে। এই তীব্র শস্য পূর্ণিমায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। এই তীব্র শস্য পূর্ণিমায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। এই পূর্ণিমা রাতে তিনি বাংলার কৃষকের সংগ্রামের ডাক দিয়েছিলেন। কোনো এক পূর্ণিমার রাতে নুরুদ্দিন যে সংগ্রামে ডাক দিয়েছিলেন। ব্রিটিশ উপনিবেশিক শাসক বাংলা তথা ভারতবর্ষে কৃষকরা নানাভাবে নির্যাতিত হচ্ছিল। তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল নীল চাষের বোঝা। ফলে তারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে থাকত। তার উপর জমিদারি অত্যাচার ছিল অসহ্য। এই কারণে কৃষকরা সেই অত্যাচারের বিরুদ্ধে ঘোষণা করেছিল। রংপুরে নুরুদ্দিন শস্য পূর্ণিমার রাতে বিদ্রোহের ডাক দিয়েছিল। কালঘুম যখন বাংলায় অত্যাচারের শাসক গোষ্ঠীর ভয়ে বাংলার মানুষ যখন নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল, তখন তাদের মরা আঙ্গিনায় আবারও যেন রংপুরে ব্রিটিশ বিরোধী সংগ্রামী সাহসী কৃষক নেতা নুরুদ্দিনের আবির্ভাব ঘটে বাঙালি জাতিকে জাগ্রত করার জন্য। তাই বলছে কালঘুম যখন বাংলায়, তখন নুরুদ্দিনের মতন সংগ্রামী কৃষক নেতা সবাইকে আবার জাগিয়ে তুলবে, একথা লেখক উল্লেখ করেছেন। তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুদ্দিনের দেখা দেয় মরা আঙ্গিনায়। নুরুদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল,
রংপুরে নুরুদ্দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। 1189 বঙ্গাব্দে একদিন নুরুদ্দিন ডাক দিয়েছিল, কারণ নুরুদ্দিন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উৎসাহ দিতে চেয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী ভূমিকার জন্য নুরুদ্দিন ইতিহাসে বিখ্যাত। নুরুদ্দিনের বাড়ি ছিল রংপুরে। তিনি ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চলের এক সাহসী কৃষক নেতা। 1782 সালে তার ডাকে এই অঞ্চলে মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলেন। কৃষক নেতা নুরুদ্দিন এই আন্দোলনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ আছে। সে কথা বোঝাতে লেখক এই লাইনগুলো আলোচনা করেছেন। আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন শগুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের লেলিয়ে দেওয়া হানাদার বাহিনীকে এখানে শগুনের সাথে তুলনা করেছেন লেখক। পাকিস্তান যে হানাদার বাহিনী বাঙালির পিছে নেলিয়ে দিয়েছিল, তাই লেখক এই পাকিস্তানের হানাদার বাহিনীকে শগুনের সাথে তুলনা করেছেন। শগুন নেমে আসা কথাটি দিয়ে 1971 সালে এদেশের নিরীহ জনগণের উপর হানাদার বাহিনীর আক্রমণের ইঙ্গিত করা হয়েছে। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। কবি 1971 সালে এদেশে শগুনরূপী এদেশের নাগরিক হয়েও নিজের স্বার্থের জন্য বিদেশের সঙ্গে হাত মিলিয়ে দেশ ও দেশের মানুষের ক্ষতি করে সেই দালালের কথা এখানে বলা হয়েছে। আমাদের এই সোনার বাংলা বারবার বিদেশিদের শিকার হয়েছে। বারবার তারা এই বাংলায় সবুজ শ্যামল প্রান্তে হানা দিয়েছে। এদেশে কিছু দালাল তাদের সাহায্য করেছে। তাদের বিশ্বাসঘাতকতার জন্য দেশ ও জাতি হয়েছে বিপন্ন। সারা দেশে তাদের আনাগোনা কর্মকাণ্ড লক্ষ্য করে কবি এই সংগ্রামী নায়ক নুরুদ্দিনকে স্মরণ করেছেন। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। আলোচ্য লাইনটিতে লুট হওয়া স্বপ্ন নুরুদ্দিনে ফিরিয়ে আনতে পারবেন, এজন্য কবি নুরুদ্দিনকে স্মরণ করেছেন। নুরুদ্দিন মানুষকে স্বপ্নকে রূপায়িত করেছেন তার সংগ্রামী চেতনার মাধ্যমে। শোষিত মানুষগুলোর স্বপ্নকে তিনি বাস্তবায়িত করেছেন। তাই কবির স্বপ্নগুলো যখন লুট হয়ে যাচ্ছে তখন তিনি নুরুদ্দিনকে স্মরণ করেছেন, তা শরণাপন্ন হতে চাইছেন, কারণ একমাত্র নুরুদ্দিনই কবির স্বপ্নকে ফিরিয়ে দিতে পারে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। কণ্ঠ বাজেয়াপ্ত বলতে গণমাধ্যম বা ব্যক্তির বাকস্বাধীনতার হরণের কথা বোঝানো হয়েছে। বাংলা ভাষা যখন বাংলার মানুষের মুখ থেকে কেড়ে নিতে চেয়েছিল, কবি সেই সময়কার কথা এখানে উল্লেখ করেছেন। বাংলার মানুষের মাতৃভাষা কেড়ে নিয়ে উর্দু ভাষাকে বাংলার প্রতিধ্বনি করতে চেয়েছেন। বাক স্বাধীনতাকে যারা হরণ করতে চায়, কবি তাদের প্রতি এই উক্তিটি করেছেন। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার দেহে থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় বাংলার ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় বিদেশি শত্রুদের অত্যাচারে শোষণ আর রক্ত ঝরার কথা বলা হয়েছে। 1857
1952, 1962, 1966, 1969, 1971 সালগুলো বাঙালি চেতনাকে নিস্তব্ধ করেছে। এই বাংলার গুলি চালিয়ে শত্রুরা দেশে আমাদের দেহ থেকে হাজার রক্ত ঝরিয়ে নিয়েছে। হত্যা করা হয়েছে অসংখ্য নিরপরাধী মানুষকে। আসুন তবে আজ এই প্রশান্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্না সাথে ঝরে পড়ে। এই লাইনটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে স্মৃতির প্রশান্ত প্রান্তরে যখন জ্যোৎস্না ঝরে পড়ে, তখন কেউ ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে না, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, মুখোমুখি লড়াই করে, তারপর অশ্রুপাত করে স্বজনের জন্য। সমস্ত অশ্রু যেন ছোট ছোট নদী হয়ে ব্রহ্মপুত্রে মিশে, অর্থাৎ সংগ্রামী চেতনার ক্ষুদ্র থেকে ধারণ করে দিকজোড়ে সেই চেতনার রং। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মিশে নুরুদ্দিনেও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুদ্দিন একদিন আসিবে বাংলায়। লাইনটিতে পাক হানাদার বাহিনীর আক্রমণের পর নুরুদ্দিনের মতন সাহসী কারো কণ্ঠ থেকে যখন প্রতিরোধের আহ্বান ভেসে আসে, তখন তা পাহাড়ি ঢলের মতন সারা বাংলায় ছড়িয়ে পড়ে। সেই ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ আবার নতুন করে জেগে ওঠে। অভাগা মানুষ যখন জেগে ওঠে আবার এই আশায় আবার নুরুদ্দিন একদিন আসিবে বাংলায় বলতে লেখক বুঝাতে চেয়েছেন। কারণ নির্যাতিত মানুষ শত্রুর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা চায়। নির্যাতিত মানুষ কি করে? যে স্বাধীনতা চায়। শত্রুর শক্তি যতই বেড়ে যায়, তখন শত্রু অগ্রাসী হয়ে উঠে সাধারণ মানুষের জীবন নিয়ে যা ইচ্ছা তাই করে। তখন নির্যাতিত হয়েও জেগে উঠে বাঁচার আশায় মুক্তির জন্য ঘোষণা করে। আলোচ্য উক্তিটি দ্বারা বর্তমান সময়ের প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলা হয়েছে। যখন শত্রুর বিভীষিকাময় বেশি, তাই মানুষ আবারও জেগে উঠবে, লড়াই করবে, সংগ্রাম করবে, এই কথাই নুরুদ্দিন বলেছে। আবার নুরুদ্দিন একদিন কাল পূর্ণিমায় ডাক দেবে, জাগো ভে কণ্ঠে সবাই। জাগো ভে কণ্ঠে সবাই উক্তিটিতে ফুটে উঠেছে এক প্রতীকীর মাধ্যমে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী নুরুদ্দিন যেন আবার ডেকে উঠবেন। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পরিণত হবে এক ধ্বংস নীলায় পরিণত হয়েছিল। তখন এই দেশের প্রয়োজনে নুরুদ্দিনের মতন এক সাহসী মানুষের তিনি ডাক দিবে, সবাইকে একত্র করবেন, সবাই এক হয়ে লড়বে শত্রুর বিরুদ্ধে, মুক্ত করবে মাতৃভূমিকে। দেশের এই ক্লান্তিনগ্নে কবির মনে পড়েছিল সেই সংগ্রামী নুরুদ্দিনের কথা, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে করেছিলেন। তাই কবি মনে হয় অভাগা মানুষ জেগে উঠবে, পাহাড়ি ঢলের মতন ডাক দিবে সকল অন্যায়, যখন নুরুদ্দিনের দিবে ডাক, জাগো ভে কণ্ঠে সবাই। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।